কোরাম মানে হচ্ছে যে হাউস, আইদার লোকসভা অথবা রাজ্যসভা। হাউস আইদার লোকসভা অথবা রাজ্যসভা তাদের যে ডে টু ডে বিজনেস, অর্থাৎ তাদের যে রেগুলার যে কার্যাবলী শুরু হওয়ার আগে অন্তত মিনিমাম presence of person or minimum presence of member, মিনিমাম প্রেজেন্স অফ মেম্বার এটা প্রয়োজন। তো আমাদের সংবিধান বলে দিয়েছে এই মিনিমাম প্রেজেন্স অফ মেম্বার এটা হতে হবে 1/10 অফ টোটাল 1/10 অফ টোটাল মেম্বার। এখন এখানে প্রশ্ন হচ্ছে 1/10 অফ টোটাল মেম্বার পলিটি কিভাবে করতে হবে। এই যে 1/10 অফ টোটাল মেম্বার বলে দিয়েছে, ধরো এখন কোশ্চেন করা হলো যে 1/10 এর মধ্যে, এই 1/10 এর মধ্যে যিনি সভার প্রিজাইডিং অফিসার, যিনি সভার প্রিজাইডিং অফিসার তিনি কি এই 1/10 এর মধ্যে কাউন্ট হচ্ছেন? খুব প্রমিনেন্ট প্রশ্ন। সংবিধান বলছে ইয়েস, ইয়েস, অর্থাৎ 1/10 it is including the প্রিজাইডিং অফিসার। লোকসভার ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের টোটাল সিট হচ্ছে 543, and this 543 is including the president. This 543, sorry, including the presiding officer, not president, including the presiding officer. Now 543 এর 1/10 যদি করি তাহলে সেটা দাঁড়ায় 54.3। পয়েন্ট তো আমরা নেব না, এই জন্য আমরা লোকসভার ক্ষেত্রে এই নাম্বারটা হচ্ছে 55 ইনক্লুডিং স্পিকার। এখানে স্পিকারও আছে না, ইনক্লুডিং স্পিকার। কেন? স্পিকার যিনি তাকে অবশ্যই মেম্বার অফ দ্য পার্লামেন্ট হতেই হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্পিকার তো বুঝলাম, রাজ্যসভার ক্ষেত্রে যিনি প্রিজাইডিং অফিসার তিনি তো মেম্বার নন, তাহলে সেক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 250। এই 250 1/10, 250 1/10। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই 1/10 এর মধ্যে, অর্থাৎ এই 25 জনের মধ্যে কি প্রিজাইডিং অফিসার থাকবেন? উত্তর হচ্ছে অবশ্যই, অর্থাৎ 24 প্লাস 1, 24 মেম্বার 1 প্রিজাইডিং অফিসার, আর 55 এর ক্ষেত্রে 54 মেম্বার অ্যান্ড 1 প্রিজাইডিং অফিসার। এতজন যদি না থাকে তাহলে সভার কাজ শুরু করা যাবে না। এবার ধরে নিলাম কোনো পার্টিকুলার মুভমেন্টে যখন সভার কাজ শুরু হচ্ছে তখন 55 বা 25 এই নাম্বার অফ মেম্বার হাউসে নেই, তখন কি করতে হবে? যদি তারা হাউসে না থাকেন, সেই সংখ্যক মেম্বার যদি হাউসে না থাকেন, তখন প্রিজাইডিং অফিসার অফ দ্য হাউস তিনি করবেন, তাহলে দুটো অপশন আছে। তিনি আইদার সেশনটাকে অ্যাডজর্ন করে দেবেন বা সেশনটাকে সাসপেন্ড করে দেবেন। আইদার অ্যাডজর্ন অর সাসপেন্ড দ্য মিটিং। কতক্ষণ? যতক্ষণ না আনটিল
there is a quorum. Until there is a quorum. এই গেল কোরামের গল্প। এবার পরে যে পয়েন্ট আমরা শিখব যে কোনো একটা বিষয়ে পার্লামেন্টে যে ভোটিং বা ভোট দান, এই ভোটিং প্রসিজারটা পার্লামেন্টে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ভোটিংটা কিভাবে হয় সেটা আমরা জানি। আমরা এর আগে শিখেছি যে কোনো একটা বিষয়ে কোথাও স্পেশাল মেজরিটি লাগে, কোথাও সিম্পল মেজরিটি লাগে, এগুলো আমরা শিখেছি। এটা নিয়ে এখন নতুন করে কিছু বলছি না। আমরা এও শিখেছি যে প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস কেবলমাত্র যখন ইকুয়ালাইজ হয়ে যাবে তিনি তার কাস্টিং ভোটটা দেবেন, ঠিক আছে। কিন্তু নর্মালি ভোট দানের প্রসিজারটা কি, তখন কিভাবে হয় সেটা বলুন। ধর কোনো একটা টপিকস, কোনো একটা বিল, সেটা নিয়ে প্রথমে ডিবেট হবে, পক্ষে বিপক্ষে বলা হবে। ডিবেট যখন শেষ হবে, when the debate concluded, ডিবেট কনক্লুডেড কি হলে কি হবে, তখন স্পিকার ইনভাইটেশন পাঠাবেন যারা যারা সেই মোশনের ফেভারে থাকবেন, যারা মোশনের ফেভারে থাকবেন তাদেরকে বলতে হবে আই, আর যারা মোশনের এগেনস্টে থাকবেন, কোনো একটা মোশনের এগেনস্টে থাকবেন, তারা বলবেন নো। মোশনের ফেভারে থাকলে বলবেন আই, আর মোশনের এগেনস্টে থাকলে বলবেন নো। স্পিকার তখন বলবেন যে আমার কাছে এত সংখ্যক হ্যাঁ পড়েছে এবং এত সংখ্যক না পড়েছে। প্রথমবার বলবেন স্পিকার যে এত সংখ্যক হ্যাঁ এত সংখ্যক না পড়েছে। যদি কেউ এটাকে চ্যালেঞ্জ না করেন, না ঠিক বলছেন না বা ভুল বলছেন ইত্যাদি ইত্যাদি, তখন স্পিকার তার জন্য এটা আরো একবার বলবেন, অর্থাৎ স্পিকার এটাকে টুয়াইস টাইম বলবেন। হ্যাঁ না তিনি টুয়াইস, দুইবার বলবেন, ঠিক আছে। এবার তারপরে কি হবে দেখ, যদি দেখা যায় যে স্পিকারের হ্যাঁ বা না
স্পিকারের হ্যাঁ অথবা না এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তখন তিনি বলবেন একটা 3 মিনিটের একটা ব্রেক নেওয়া হবে। 3 মিনিট 30 সেকেন্ড। আবার তিনি বলবেন আমি এত সংখ্যক হ্যাঁ বলছি, এত সংখ্যক না বলছি। এবং তারপরেও যদি স্পিকারের হ্যাঁ বা না চ্যালেঞ্জড হয়, স্পিকারের হ্যাঁ বা না চ্যালেঞ্জড হয়, হ্যাঁ শোনো, না উনি বললেন কালকে আসবে। হ্যাঁ কালকে আসবেন বললেন, 32 টাকার মতো খরচা হবে। ঠিক আছে। না সে কি, সেটা হয় না, না বারবার এটা হয় না। হ্যাঁ নিশ্চয়ই না আপনি যখন পাঠিয়েছেন নিশ্চয়ই দেবে, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। যদি কোনো কারণে আবার চ্যালেঞ্জ হয়, তখন স্পিকার বলবেন ঠিক আছে আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না, মেশিন লেখাও। তো মেশিনে তখন হ্যাঁ এবং না রেকর্ড হবে। ঠিক আছে। এবং ফাইনালি এতেও যদি না বিশ্বাস হয়, স্পিকার তখন বলবেন কারা কারা এই বিলের পক্ষে তারা হাত তুলুন। তখন হ্যান্ড কাউন্ট করা হবে, কারা বিপক্ষে তাদের হ্যান্ড কাউন্ট করা হবে, এবং আলটিমেটলি তখন স্পিকার ডিসিশন নেবেন যে এতজন সম্মতি জানিয়েছে এবং এতজন অসম্মতি জানিয়েছে। তারপর আলটিমেটলি বিলটা পাস হবে। আলটিমেটলি পাস হবে বা পাস হবে না সেটা তারপর ডিসিশন নেওয়া হবে। এরপরে ছোট্ট করে এবার ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো আমরা চলে আসবো। পরীক্ষাতে খুব আসে এটা, লেম ডাক সেশন। লেম ডাক সেশন এটা হচ্ছে এক্সিস্টিং লোকসভার লাস্ট সেশন। এক্সিস্টিং লোকসভার লাস্ট সেশন। ঠিক আছে। কখন নিউ লোকসভা ফর্ম হয়ে গেছে, ফর্ম হয়ে যাওয়ার পরে পুরনো লোকসভার লাস্ট যে সেশন সেটাকে লেম ডাক সেশন বলা হয়। এবার কাদেরকে সাধারণত লেম ডাক বলা হয়? লেম ডাক বলা হয় তাদেরকেই যে পুরনো লোকসভার যে সমস্ত মেম্বাররা নতুন লোকসভায় জায়গা পাননি, দে আর কল্ড lame ducks. That's why this session is called lame ducks session. এবার
কয়েকটা জিনিস আমরা দেখব, দ্যাট ইজ প্রথমেই হেডলাইন দিয়ে দিই, কোয়েশ্চেন আওয়ার। স্যার এইখানে ডাক পাননি যারা হেরে গিয়েছিলেন না যারা ভোটে দাঁড়াননি, নাকি দুটোই? যারা মানে এখানে সোজা কথা, যারা পুরনো লোকসভায় ছিলেন বা নতুন লোকসভায় যারা রি ইলেক্টেড হননি, যারা রি ইলেক্টেড হননি, সে ডাক পাননি না ভোটে হেরে গেছেন, দ্যাট ইজ নট ম্যাটার হেয়ার। যারা রি ইলেক্টেড হননি, পুরনো লোকসভায় ছিলেন বাট নতুন লোকসভায় ডাক পান, ধরো হতে পারে ধর স্মৃতি ইরানি, তিনি হেরে গেছেন ভোটে, ঠিক আছে, কিংবা কোনো একজন পার্টিকুলার কোনো একটা লোকসভার সাংসদ যিনি এর আগে জিতেছিলেন, তাকে হয়তো টিকিটই দেওয়া হয়, তাহলে এরাই হচ্ছেন লেম ডাক, অর্থাৎ যারা রি ইলেক্টেড হওয়ার সুযোগ পাননি, তাদেরকে লেম ডাকস বলা হয়। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস লেম ডাক নিয়ে। এবার চলে আসছে কোশ্চেন আওয়ার। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন আওয়ার। কাকে বলে কোশ্চেন আওয়ার? কোশ্চেন আওয়ার বলছে ফার্স্ট আওয়ার of parliamentary session. First hour of parliamentary session. First hour of parliamentary session is called question hour. এই সময় কি হয়? এই সময় মেম্বার যারা তারা কোশ্চেন জিজ্ঞেস করে, মেম্বাররা কোশ্চেন জিজ্ঞেস করে এবং সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীরা এর আনসার। তাহলে ফার্স্ট আওয়ার শুরু হচ্ছে 11টা থেকে এবং এটা চলছে 11:59 পর্যন্ত। এটাকে বলে কোশ্চেন আওয়ার। এই কোশ্চেন আওয়ারে সাধারণত 3 ধরনের কোশ্চেন করা যায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। একটা হচ্ছে স্টার্ট কোশ্চেন, একটা হচ্ছে আনস্টার্ট কোশ্চেন, আরেকটা হচ্ছে শর্ট নোটিস কোশ্চেন। স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন এন্ড শর্ট নোটিস কোশ্চেন। স্টার কোশ্চেন মানে এই কোশ্চেন গুলোতে একটা অ্যাস্টারিক মার্ক থাকে, তারকা চিহ্ন দেওয়া থাকে এই কোশ্চেন গুলোতে, ঠিক আছে, এবং এই কোশ্চেন গুলোর যে আনসার, সেগুলো হতে হবে ওরালি, মুখে বলতে হবে, এবং এই মুখের উত্তরের ভিত্তিতে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন ক্যান ফলো। তাহলে স্টার্ট কোশ্চেন আনসার হবে ওরালি এন্ড সাপ্লিমেন্টারি কোশ্চেনস ক্যান ফলো। সাপ্লিমেন্টারি কোশ্চেন অনুসারী কোশ্চেন হতে পারে। আনস্টার্ট কোশ্চেন কি? আনস্টার্ট কোশ্চেন হচ্ছে এখানে আনসার হবে রিটেন আনসার হবে
এবং এখানে কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন অ্যাড করা যাবে না, রিটেন আনসার হবে, and there will be not any supplementary question. Now the short notice question. শর্ট নোটিস কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো স্টার্ট বা আনস্টার্ট, এটা কিন্তু অন্তত 14 দিনের নোটিস দিয়ে জানিয়ে রাখতে হয় যে আমি এই কোশ্চেনটা করবো বা এই কোশ্চেনটা আমার পড়ার আছে। শর্ট নোটিস কোশ্চেন মানে হচ্ছে যে কোশ্চেন 10 ডেজ এর কমে যখন নোটিস দিয়ে কোশ্চেন করা হয় তাকে শর্ট নোটিস কোশ্চেন বলা হয়। এছাড়া এই যে তিনটে কোশ্চেনের কথা বললাম, স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন বা শর্ট নোটিস কোশ্চেন, এই তিনটে কোশ্চেন কিন্তু করতে হবে মিনিস্টার। এছাড়াও মিনিস্টার ছাড়াও কোশ্চেনস ক্যান বি আস্কড, কোশ্চেন করা যেতে পারে মিনিস্টার ছাড়াও। আর কাকে কোশ্চেন করা যেতে পারে? আমাদের সংবিধান বলছে মিনিস্টার ছাড়াও আরেকজনকে কোশ্চেন করা যেতে পারে। দে আর কল্ড প্রাইভেট মেম্বার্স। প্রাইভেট মেম্বার্স, ইনাদেরকেও কোশ্চেন করা যেতে পারে। এখন হু আর প্রাইভেট মেম্বার? প্রাইভেট মেম্বার হচ্ছে আ মেম্বার যিনি মিনিস্টার নন, বাট যে বিষয় নিয়ে, যে বিল নিয়ে কথা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে, তিনি তার সঙ্গে কোনো না কোনোভাবে তিনি কানেক্টেড। কিভাবে কানেক্টেড? ধর পার্লামেন্টে অনেকগুলো কমিটি তৈরি করা হয়, সেই কমিটি, ধর রেলের বিষয়ে কোনো একটা আলোচনা হচ্ছে, তাহলে তিনি রেলওয়ে কমিটির তিনি হ্যাঁ 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 না, রোববারই পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রাইভেট মেম্বারকে বোঝা গেল, ঠিক আছে। এবার এই যে কোশ্চেন গুলো, আমরা তিন ধরনের কোশ্চেন বললাম, স্টার, আনস্টার, শর্ট নোটিস ইত্যাদি ইত্যাদি কোশ্চেন গুলো বললাম। যে কোশ্চেন গুলো আমরা প্রাইভেট মেম্বারকে করব, যে কোশ্চেন গুলো প্রাইভেট মেম্বারকে করা হবে, ঠিক আছে, সেই কোশ্চেন গুলো যেগুলো স্টার্ট কোশ্চেন, সেই কোশ্চেন গুলো গ্রিন পেপারে প্রিন্ট করা হবে, ঠিক আছে। যে কোশ্চেন গুলো আনস্টার্ট কোশ্চেন, সেগুলো প্রিন্ট করা হবে হোয়াইট পেপারে। আর শর্ট নোটিস কোশ্চেন, সেটা প্রিন্ট করা হবে লাইট পিঙ্ক অ্যান্ড ইয়েলো। এই গেল কাকে কাকে কোশ্চেন করা যেতে পারে, কোশ্চেন আওয়ারের সময় কাকে কাকে কোশ্চেন করা যেতে পারে, এই জায়গাটা আমরা বুঝলাম। আমরা এবার পরের পয়েন্টে চলে আসি, দ্যাট ইজ কল্ড জিরো আওয়ার। জিরো আওয়ার
জিরো আওয়ার হচ্ছে, একটা জিনিস মনে রাখবি, পার্লামেন্টের যে রুলস অফ প্রসিজার, পার্লামেন্টের যে রুলস অফ প্রসিজার, সেখানে কিন্তু জিরো আওয়ারের মেনশন কিন্তু নেই। পার্লামেন্টের রুলস অফ পাওয়ারে জিরো আওয়ারের মেনশন নেই। এটা হচ্ছে, এটা একটা ইনফর্মাল ডিভাইস, ইনফর্মাল ডিভাইস, and it is Indian innovation. It is Indian innovation. Informal device and it is Indian innovation. এখন what is zero hour? এখানে অ্যাকচুয়ালি জিরো আওয়ারে ম্যাটার অফ urgent importance, matter of urgent importance, এগুলোকে আমরা তুলতে পারি। ঠিক আছে, এবং জিরো আওয়ার কখন শুরু হচ্ছে? জিরো আওয়ার শুরু হচ্ছে যখনই কোশ্চেন আওয়ার শেষ হচ্ছে, অর্থাৎ 11:59 কোশ্চেন আওয়ার শেষ, ঠিক তারপরে 12টা থেকে জিরো আওয়ার শেষ হয়ে যাচ্ছে। এবং এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই, এটা হচ্ছে আনস্পেসিফাইড টাইম, আনস্পেসিফাইড টাইম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সভার কার্য শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিরো আওয়ার শেষ হচ্ছে না। তার মানে বিষয়টা হচ্ছে, সভার শেষে, প্রত্যেকটা সভার শেষে দেখবি একটা এজেন্ডা নেওয়া হয়, যে আমরা এই সভায় কি কি আলোচনা করলাম। এজেন্ডা নেওয়া মানে সভার কাজ শেষ হয়ে যাওয়া। তার মানে সভার কাজ শুরু হলো কোশ্চেন আওয়ার দিয়ে, কোশ্চেন আওয়ারের পর থেকে যতক্ষণ না পর্যন্ত এজেন্ডা গৃহীত হচ্ছে, তার মাঝখানের যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমরা বলছি জিরো আওয়ার। এবং এটা ইন্ডিয়ান ইনোভেশন, এবং এটা 1962 সাল থেকে, from 1962 it is existed in our rules of law. নেক্সট আমরা এবার চলে আসব মোশন। ঠিক আছে, ইম্পর্টেন্ট মোশনের মধ্যে প্রথমেই হচ্ছে সাবস্ট্যান্টিভ মোশন। তারপর হচ্ছে সাবস্টিটিউট মোশন, তারপর হচ্ছে সাবসিডিয়ারি মোশন, তারপর হচ্ছে এই সাবসিডিয়ারি মোশনকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানসিলিয়ারি মোশন, একটা হচ্ছে সুপারসেডিং মোশন, আর একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট মোশন। অ্যানসিলিয়ারি, সুপারসিডিং এন্ড অ্যামেন্ডমেন্ট, এই তিনটে মোশন। তাহলে সাবস্ট্যান্টিভ, সাবস্টিটিউট, সাবসিডিয়ারি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম। নাও হোয়াট ইজ সাবস্ট্যান্টিভ মোশন?
যে মোশনে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করা হবে, যেরকম ধর ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, এই ধরনের বিষয়, বা রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার, এই ধরনের বিষয় যেখানে আলোচনা করা হবে সেটাকে বলবো আমরা সাবস্ট্যান্টিভ মোশন। নাও হোয়াট ইজ সাবস্টিটিউট মোশন? যখন কোনো অরিজিনাল মোশন তার পরিবর্তে যদি কোনো মোশন অ্যাডপ্ট করা হয় তখন সেটাকে বলা হয় সাবস্টিটিউট মোশন। নাও সাবসিডিয়ারি মোশন, এই সাবসিডিয়ারি মোশন মানে বুঝতেই পারছি যে এই মোশনে তেমন কোনো গুরুত্ব বা তাৎপর্য নেই, অর্থাৎ এক্ষেত্রে এই মোশনের ক্ষেত্রে অরিজিনাল মোশনে যে ডিসিশন নেওয়া হয়েছিল সেটাকে কিন্তু কোনোভাবেই সুপারসিড করা যাবে না, সেটাকে কোনোভাবে সুপারসিড করা যাবে না। এবং এটাকে এই কারণে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে অ্যানসিলিয়ারি মোশন, সুপারসিডিং আর অ্যামেন্ডমেন্ট। অ্যানসিলিয়ারি মোশন হচ্ছে যেখানে ভেরিয়াস কাইন্ডস অফ ইস্যুস যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে অ্যানসিলিয়ারি মোশন। সুপারসিডিং মোশন হচ্ছে সেই মোশনে ডিবেট করা হয় যে মোশনটাকে কিন্তু আমরা ডিবেট করে ক্লোজার করতে চাইছি সেটাকে বলে সুপারসিডিং মোশন। আর অ্যামেন্ডমেন্ট মোশন হচ্ছে অরিজিনাল মোশনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে যদি মডিফাই করতে হয় তখন যে মোশনটা নেওয়া হয় সেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট মোশন বলতে পারি। তাহলে মোশন হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ মোশন, একটা হচ্ছে সাবস্টিটিউট মোশন, একটা হচ্ছে সাবসিডিয়ারি মোশন। সাবস্ট্যান্টিভ, সাবস্টিটিউট and subsidiary, these are the three motions. ঠিক আছে, পার্লামেন্ট এটুকুই। আমরা এখন কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। স্যার সাবস্টিটিউট মোশনটা আগে বলুন। সাবস্টিটিউট মানে কি? পরিবর্তন, অর্থাৎ অরিজিনাল মোশনের পরিবর্তে যখন যে মোশনটা অ্যাডপ্ট করা হয় তখন সেটাকে সাবস্টিটিউট মোশন বলা হয়। স্যার একটা জায়গায় সমস্যা বুঝতে পারছিলাম না। বল স্যার কোশ্চেন আওয়ারে প্রতিদিন সেশনের প্রতিদিনই কোশ্চেন আওয়ার থাকে, ফার্স্ট আওয়ারটা? হ্যাঁ থাকে। ওটাই স্যার, পার্লামেন্টারি সেশনের প্রত্যেক দিনই কোশ্চেন আওয়ার থাকে। হ্যাঁ নিশ্চয়ই। আর জিরো আওয়ারটা স্যার? জিরো আওয়ার হচ্ছে কোশ্চেন আওয়ার শেষ হয়ে গেল 11:59-এ। 11:59-এর পর কিন্তু আর কোনো কোশ্চেন নেওয়া হয় না, তখন হয় ডিবেট হয়, কোনো একটা বিষয় নিয়ে ডিবেট হয়। কোশ্চেন যা করার ওই 11টা থেকে 11:59-এর মধ্যেই করতে হবে। তাহলে স্যার জিরো আওয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, প্রতিদিন থাকবে এরকম কোনো ব্যাপার নেই? হ্যাঁ জিরো আওয়ার তো থাকবেই, কি পড়ালাম তাহলে? 11টা থেকে 11:59 কোশ্চেন আওয়ার, ঠিক আছে? তারপর 12টা থেকে যতক্ষণ না পর্যন্ত সভা শেষ হচ্ছে, এজেন্ডা গৃহীত হচ্ছে, ততক্ষণ হচ্ছে জিরো আওয়ার। আচ্ছা ঠিক আছে স্যার। বলছি স্যার কোশ্চেন আওয়ারে যদি 12টার মধ্যে কোনো কারণে শেষ না করা হলো, হয়তো মানে পরের দিন ওইভাবেই যিনি প্রিসাইডিং অফিসার তিনি ওইভাবে টাইম বরাদ্দ রাখেন যে আজকে এতগুলো কোশ্চেন না হবে, পার কোশ্চেনের সময় হচ্ছে এত, তার মধ্যে কোশ্চেন শেষ করতে হবে।
আছে? ফার্স্ট কোশ্চেন, জিওগ্রাফি নিয়ে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব।